আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ফিজিক্স অধ্যায়। কোনটা বলবো? অধ্যায় আমাদের একের লাস্ট পার্ট, অর্থাৎ এন্ট্রপি নিয়ে, বা বলতে পারো বিশৃঙ্খলার পরিমাপক, এন্ট্রপি। বাংলায় বলতে তো একই হবে, তাই না? এন্ট্রপি। এখন প্রথম কথা ভাইয়া, এন্ট্রপি ব্যাপারটা কি? আচ্ছা, আগে আমরা একটু বইয়ের সংজ্ঞা লিখি, তারপর বোঝা ট্রাই করবো। আচ্ছা, সংজ্ঞাটা দুটো দেওয়া আছে। সংজ্ঞা নাম্বার 1 হচ্ছে, দেখো তো, যখন আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়ি, সমষ্ণ প্রক্রিয়া কি স্থির থাকে? সম উষ্ণ, উষ্ণতা বা তাপমাত্রা স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি থাকে? আচ্ছা, রুদ্ধতাপ দিয়ে আমরা 3 নাম্বারটা আসি। তো যদি বলি সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে? সমচাপ, চাপ স্থির থাকে না, বা সমায়তনে আয়তনে স্থির থাকে। ঠিক তেমনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন একটা সিস্টেমের যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকেই বলা হয় এন্ট্রপি। আই রিপিট, সমষ্ণ প্রক্রিয়ায় যেমন তাপমাত্রা স্থির থাকে, সমচাপে চাপ স্থির থাকে, সম আয়তনে আয়তন স্থির থাকে, অনুরূপভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়ও সিস্টেমের যে তাপীয় ধর্মটা স্থির থাকে তাকেই বলা হয়ে থাকে এন্ট্রপি। ওকে, আর আমরা এন্ট্রপিকে লিখবো হচ্ছে এস দ্বারা। এন্ট্রপি লেখা হয় আসলে এস দ্বারা। এইটা আমি ফিজিক্সেও পাবা, কেমিস্ট্রিতেও পাবা। ফিজিক্সে একটু ভালো করে দেখাচ্ছে, কেমিস্ট্রিতে কি একটু টাফ বুঝাটা। আর আরো একটা সংজ্ঞা হচ্ছে, এটা বেশি ভালো সংজ্ঞা, হ্যাঁ, এটা হচ্ছে বেশি ভালো, পরীক্ষা থেকে এটা দিবা। তা হচ্ছে কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা কিংবা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে বলা হয় এন্ট্রপি। কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে বলা হয়ে থাকে এন্ট্রপি। বুঝা গেছে? আচ্ছা, এখন ব্যাপারটা কি? না ওই যে লাস্টের কথা বললাম না, যে রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা, ব্যাপারটা এরকম যে আমরা সবাই জানি এই পৃথিবী বলো বা মহাবিশ্বের মোট শক্তি তো কনস্ট্যান্ট, বাট সব শক্তির ক্ষেত্রে কি একটা স্পেশাল ধর্ম আছে। তা হচ্ছে সকল শক্তি খুব তাড়াতাড়ি বা খুব সহজে তাপে কনভার্ট করা যায়। আই রিপিট, যে কোনো প্রকার বা যে কোনো ফর্মের শক্তিকে তুমি ইজিলি তাপে কনভার্ট করতে পারবা, বাট তাপ থেকে তুমি পুরো 100% অন্যান্য ফর্মে আনতে কোনোদিনই পারবা না। তাপ থেকে শক্তিকে তুমি অন্যান্য ফর্মে কোনোদিনই কমপ্লিটলি আনতে পারবা না। হয়তো একটু পারবা, বাট কমপ্লিটলি পারবা না। এখন যদি এমন হয় আলটিমেটলি তাপ বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে এবং তুমি তাপটাকে কনভার্ট করে আনতে পারতেছো না, এই যে ব্যাপারটা, এটাকে বলা হবে এন্ট্রপি। শক্তি আছে বাট কাজে লাগানো শক্তি নাই। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখা যায় এই যে এন্ট্রপি একটা ভৌত ধর্ম। এন্ট্রপি একটা ভৌত ধর্ম, তুমি এটাকে কোনোদিন মাপতে পারবা না। ব্যাপারটা এরকম যে একটা পাত্রের মধ্যে যে কতটুকু তাপ আছে, একটা পাত্রের মধ্যে কতটুকু তাপ আছে তুমি কোনোদিন মাপতে পারবা না। কিন্তু তুমি তাপমাত্রা মাপতে পারো, তুমি পাত্রের তাপমাত্রা মাপতে পারো, বাট এর মধ্যে কতটুকু তাপ আছে তুমি কোনোদিন মাপতে পারবা না। অনুরূপ ভাবে একটা সিস্টেমের এন্ট্রপিও মাপা যায় না। তবে হ্যাঁ, এন্ট্রপি মাপা না গেলেও এর পার্থক্য মাপা যায়। আর এন্ট্রপির পার্থক্য আমরা লিখবো ডিএস দ্বারা। ডি হচ্ছে এন্ট্রপি, ডিএস হচ্ছে এন্ট্রপির পার্থক্য। সূত্র হচ্ছে এটা, এন্ট্রপির পার্থক্য হচ্ছে, ফর্মুলাটা হবে ডিকিউ ডিভাইডেড বাই তাপমাত্রা। দ্যাট মিন্স সিস্টেম যে তাপ নেয়, ধরলা একটা বস্তু যার তাপমাত্রা টি, এটা বাহির থেকে ধরলা ডিকিউ পরিমাণ তাপ নিল কিন্তু, হ্যাঁ, ডিকিউ পরিমাণ তাপ নিল এবং এর তাপমাত্রা মনে করলে কি টিই আছে, তাপমাত্রা চেঞ্জ হয়নি। ওই ক্ষেত্রে সূত্র হবে ডিএস ইকুয়াল টু ডিকিউ ওভার টি, তাপমাত্রা। আর ডিকিউটা কি ছিল? সিস্টেম কতটুকু তাপ নিল। একটু মনে করে দেখি আমরা, আমাদের ডিকিউ কিন্তু ইন কেস অফ পানি মোট 3টা ফর্মুলা ছিল। পানির ক্ষেত্রে মোট 3টা ফর্মুলা। একটা হচ্ছে MLF, আরেকটা হচ্ছে MLV, আর একটা হচ্ছে MS ডেল থেটা, বা তুমি এটাকে DT বলতে পারো। কোনটা কি ছিল? এই MLF এটা কখন হবে? মনে করলা এই তুমি 0 ডিগ্রির আইস ছিল, এটাকে তুমি কিছু হিট দিলা, তা হয়ে গেল 0 ডিগ্রির পানি। দেখো তো এখানে তাপমাত্রা কোনো চেঞ্জ হয়েছে?
হয় নাই। তাহলে এই তাপের কাজ কি? এই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ, যার কাজ হচ্ছে যে তোমার ফর্মটাকে চেঞ্জ করা, কঠিন থেকে তরল নিল। আর এই যে এই ক্ষেত্রে যে তাপটা লাগলো, যেই সুপ্ত তাপ লাগলো, তাকে লিখবো আমরা MLF দ্বারা, যেখানে LF হচ্ছে তোমার বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। লিখে দিই আমরা, হ্যাঁ, এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর আমাদের অবশ্যই এর মানটা মনে রাখতে হবে। এই LF, F ফর ফিউশন বা গলন, এর ভ্যালু হচ্ছে 3,36,000 জুল পার কেজি। ওকে, আর LV, MLV এটা কোথায় ইউজ হবে? যদি মনে করলা তুমি 100 ডিগ্রি পানিকে ফুটাচ্ছ, তখন কি হবে? আলটিমেটলি তার তাপমাত্রা তো তুমি বাড়বে না, সে একই তাপমাত্রার বাষ্প হবে, এটা হচ্ছে বাষ্প। এই ক্ষেত্রে যে তাপ লাগে এটাকে বলা হয়ে থাকে MLV দ্বারা। আর এই LV এর নামটা হচ্ছে পানির বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ত তাপ। লিখে নিও, হ্যাঁ, পানির বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ত তাপ। আর এর ভ্যালুটাও আমাদের মনে রাখতে হবে, তা হচ্ছে 22,68,000 এত জুল পার কেজি। আর লাস্ট ফর্মুলা কোনটা? MSDT, যেই ক্ষেত্রে তোমার তাপমাত্রা ভ্যারি করে। ধরলা তাপমাত্রা 0 ডিগ্রি ছিল, তুমি বস্তু গরম করে তাপমাত্রা করলা 10 ডিগ্রি, এই ক্ষেত্রে কি হবে? ডিটি হবে তাপমাত্রার পার্থক্য। আমরা সবাই জানি তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কেলভিন স্কেল যে কথা, সেলসিয়াস থেকে ঠিক আছে, তাহলে ডিটি কত হবে? 10। বুঝা গেছে? আর তুমি এম দেওয়া থাকবে, এস হচ্ছে আপেক্ষিক তাপ। ইন কেস অফ পানির ক্ষেত্রে, ইন কেস অফ পানি আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার কেলভিন, তাই না? যাই হোক, তার মানে এই যে dS = dQ/T এই সূত্রটি ছিল, এটা কখন খাটে? যখন তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট, যখন তাপমাত্রা কনস্ট্যান্ট। আর বলতো এদের মধ্যে কোন কোন ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট? প্রথম দুই ক্ষেত্রে না, 0 হতে 0, 100 হতে 100 তাপমাত্রা কনস্ট্যান্ট। তার মানে এই সূত্র ইউজ করার ক্ষেত্রে তোমার dQ = হতে পারে, dQ এর জায়গায় হতে পারে MLV অথবা MLF, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, একটা বস্তুকে তাপ দিলাম, একটা বস্তুকে আমি তাপ দিলাম, তাপমাত্রা তো বাড়তেও পারে, তখন কোন ফর্মুলা হবে? যদি কোনো বস্তুকে তাপ দেওয়ার সময় তাপমাত্রা বেড়ে যায়, তখন ফর্মুলাটা স্লাইটলি চেঞ্জ হবে, তা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ dQ/T, এটা হবে T1 থেকে T2। এখন এখানে dQ কত হবে? যেহেতু তাপমাত্রা ভ্যারি করতেছে, আমরা জানি তাপমাত্রা ভ্যারি করলে dQ হয় MSDT ডিভাইডেড বাই T, তার ইন্টিগ্রেশন T1 থেকে T2। যদি আমরা একটু ইন্টিগ্রেশন করে থাকি, আমরা সবাই জানি ধ্রুবকটা বের হয়ে আসবে, আর পরে থাকবে dt ডিভাইডেড বাই T, এটার ইন্টিগ্রেশন। আমরা তো এটাও জানি ইন্টিগ্রেশন অফ dx বাই x কত হয়? ln of x, এটা কত হবে? ln of t না? তাহলে ms পরে ln t, আপার লিমিট T2, লোয়ার লিমিট T1 বসায় দাও, বসায় দিলে হবে ms ln T2 minus ln T1, তার মানে এটা ভাগ হয়ে যাবে, তাহলে ln T2 বাই T1। এটা হচ্ছে আমার এন্ট্রপি নির্ণয়ের সেকেন্ড ফর্মুলা। তোমাদের পরীক্ষায় কি তোমার এত কিছু করতে না হয়, আমরা এটাকে ডিরেক্টলি এভাবে লিখব, এটা বই লেখা আছে, সো শর্টকাট লেখা যাবে। তাহলে সামারি কি বললাম? সামারি হচ্ছে যদি তাপমাত্রা ফিক্স থাকে, যদি তাপমাত্রা ফিক্স থাকে, সূত্র হচ্ছে dQ/T, যেখানে dQ এর ভ্যালু হতে পারে দুইটা, একটা হচ্ছে MLF আর একটা হতে পারে MLV। LF কত ছিল? LF ছিল 3,36,000, LV কত ছিল? 22,68,000। আর তাপমাত্রা হচ্ছে কি কনস্ট্যান্ট, যা সে কেলভিন বসাবা, অবশ্যই কিন্তু কেলভিন স্কেলে। আর তাপমাত্রা ভ্যারি করলে সূত্র হচ্ছে এইটা। তাহলে আমরা জানি কথা বলতেছিলাম, তাই না? আমাদের এন্ট্রপির মোট দুইটা ফর্মুলা, তাপমাত্রা ফিক্স থাকলে এইটা, ফিক্স না হলে এইটা। আর এক্ষেত্রে dQ কত হবে? MLF আর MLV, তাই না? যাই হোক, আমাদের এই পুরো পার্টটুকু হয়ে গেল। এখন আমরা দুইটা एग्जांपल দেখি, তাহলে আমাদের এই পুরো পার্টটা আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথম एग्जांपल তা হচ্ছে এরকম, মনে করো প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এর 50 গ্রাম পানিকে বা বরফ বলে হয়
50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস এর পানি বানাতে, পানি না বলি বাষ্প, বাষ্প করতে এন্ট্রপি চেঞ্জ কত, করতে এন্ট্রপি চেঞ্জ কত, এই একটা প্রশ্ন। 0 ডিগ্রি সেলসিয়াস এর 50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প করতে এন্ট্রপি চেঞ্জ কত। তাহলে চলো দেখে ফেলি আমরা কিভাবে খেয়াল করবো একটা। আমি কিন্তু এভাবে করতাম, হ্যাঁ দেখো কি কি হচ্ছে আগে আমি দেখি স্টেপ গুলো কি কি ছিল। তোমার 0 ডিগ্রি আইস, যখন হিট দিবা প্রথমে তাপমাত্রা বাড়বে না, প্রথমে কি হবে, এটা একই তাপমাত্রার পানি হবে, দেন হিট দিলে এর তাপমাত্রা বেড়ে তাহলে 100 ডিগ্রি হলো, একই তাপমাত্রার পানি। আবার হিট দিলে কত হবে, এরপর হিট দিলে একই তাপমাত্রার বাষ্প হবে, তাই না? তাহলে স্টেপ মোট কয়টা, স্টেপ গুলো মিস করা যাবে না, স্টেপ মোট 3টা। তাই যদি মোট এন্ট্রপি চেঞ্জ ডিএস হয়, এটা হবে প্রথম স্টেপে এন্ট্রপি চেঞ্জ যোগ সেকেন্ড স্টেপে এন্ট্রপি চেঞ্জ যোগ থার্ড স্টেপে এন্ট্রপি চেঞ্জ। তার মানে ডিএস হচ্ছে ডিএস1, ডিএস2, ডিএস3, এই তিনটার সামেশন। বুঝা গেছে? তাহলে করে ফিরি আমরা। তাহলে দেখলাম যে ডিএস হচ্ছে ডিএস1, ডিএস2, ডিএস3। এখন ভাইয়া প্রথম স্টেপে তাপমাত্রা কি চেঞ্জ হচ্ছে? তাপমাত্রা 0 থেকে 0 হচ্ছে, তাপমাত্রার ভ্যালু চেঞ্জ নাই। আমরা সবাই জানি তাপমাত্রা ভ্যারি না করলে সূত্র হবে dQ/T প্লাস 2 নাম্বার স্টেপে তাপমাত্রা চেঞ্জ করছে, 2 নাম্বার স্টেপে তাপমাত্রা চেঞ্জ হইছে। তাপমাত্রা চেঞ্জ হলে সূত্র কোনটা হয়, ms ln T2/T1 প্লাস 3 নাম্বার স্টেপে হচ্ছে কি তাপমাত্রা আবার সেম আছে, 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তাহলে সূত্র হবে dQ ডিভাইডেড বাই আবার T, ওই তাপমাত্রা। এবার খেয়াল করো প্রথম ক্ষেত্রে বরফ গলে পানি হয়েছে, তাই না? সূত্র কোনটা হবে, অবভিয়াসলি mLF ডিভাইডেড বাই তাপমাত্রা কত, শূন্য লিখবা না, কেলভিনে। সো 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন প্লাস সেকেন্ড স্টেপ ms ln T2/T1। m কত, m হচ্ছে ভর, আমি একবার লিখে দিই, হ্যাঁ m হচ্ছে 0.05, তাই না? 50 গ্রাম মানে 0.05। s হচ্ছে পানির ক্ষেত্রে আপেক্ষিকতা 4200 ln T2/T1, T2 হচ্ছে পরের তাপমাত্রা, পরের তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেলসিয়াস তথা 373, আগের তাপমাত্রা 273 কেলভিন প্লাস আবার dQ/T, এটা কত হবে mLV বাই টেম্পারেচার, টেম্পারেচার কত 373। তুমি LV জানো, LF জানো, LV জানো, M জানো, তুমি এটাকে জাস্ট সিম্পলি সলভ করে যা আসবে উভয় আমাদের উত্তর। বুঝা গেছে? আর ভাই এককটা কি হবে, দেখো কি হবে এককটা, এই যে ds মানে কি ছিল, dQ বাই তাপমাত্রা, তাহলে dQ তাপ, তাপের একক কি ছিল, জুল, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, তাহলে জুল পার কেলভিন, উত্তর হবে জুল পার কেলভিন একক। ওকে, আর সাথে পড়ে ফেলি আমরা যে এই ক্ষেত্রে ইয়া কত হবে, এন্ট্রপির ক্ষেত্রে তোমার মাত্রা কত হবে, dQ/T, তাই না? মাত্রা কত হবে এটা হয়তো আমি বলে দেওয়া নেই। দেখো dQ এটা হচ্ছে কি আমাদের তাপ না, মানে শক্তি না। আমরা সবাই জানি শক্তির মাত্রা হয় mL² T−2 ডিভাইডেড বাই তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা, তো এটা নিচে আছে, সো এটা উপরে গেলে আলটিমেটলি হয়ে যাবে যেটা, তাহলে ds এর মাত্রা পার্থক্যের মাত্রা যে কথা, ওই রাশির মাত্রা সেম কথা, ঠিক আছে? যেমন যদি বলি বেগের পার্থক্য, এর মাত্রা যে কথা, বেগের মাত্রা কি সেম কথা, তাহলে এন্ট্রপির পার্থক্যের মাত্রা যা, এন্ট্রপির মাত্রা তাই, ওইটা হবে দেখো কত হচ্ছে m, আচ্ছা নিচে লিখে একটু, এটা হবে আসলে mL² T−2 থিটা ইনভার্স। বুঝা গেছে? তাহলে আমাদের প্রথম एग्जांपल ডান। আশা করি আমরা কি তুলে নিব, হ্যাঁ ভিডিও পজ করে তুলে নিও। তাহলে আমাদের প্রথম एग्जांपल হয়ে গেল, আমরা আমাদের সেকেন্ড एग्जांपल এবার মুভ করতেছি। ওইটা আরো বেশি ভালো প্রবলেম, হ্যাঁ 2 নাম্বার প্রবলেমটা বোর্ডে এসেছিল এবং অনেক সময় কলেজে স্যাররা প্রশ্ন টাফ করতে চাইলে ওটা দিয়ে দেয়, একটু টাফ প্রশ্ন তো দেখি আমরা, হ্যাঁ এটা তুলনামূলক টাফ। ওটা এমন ছিল, ধরলা এই একটা পাত্র, এই একটা পাত্র, দুইটা পাত্র, প্রথম পাত্রে কিছু বরফ ছিল,
some pieces of ice যার টেম্পারেচার 0 ডিগ্রি তাপমাত্রার 505 গ্রাম আইস ছিল। তুমি এর সাথে করলা কি কিছু ওয়াটার পানিকে অ্যাড করলা, যেই পানির পরিমাণ ছিল 4.8 কেজি এবং যেই পানির তাপমাত্রা হচ্ছে কত বলবো, ধরলা 48 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে এদেরকে মিক্স করলা, ধরলা অন্য একটা পাত্রকে এদেরকে মিক্স করা হলো, তাহলে এই মিশ্রণের ক্ষেত্রে তাপমাত্রা কত এবং এর এনট্রপি চেঞ্জ কত। প্রথম কোশ্চেন মিশ্রণের তাপমাত্রা কত, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই যে কাঁচ মিশ্র করলাম এদেরকে মিক্স করলে টোটাল এনট্রপির চেঞ্জ কত হবে। সো প্রশ্নটা বেশ বড় হবে, হ্যাঁ মানে তুলনামূলক একটু বড় প্রশ্ন হবে, তাহলে এটাকে একটু উঠায় নাও প্রশ্নটা, দেন আমরা বলতেছি। আশা করি প্রশ্নটা উঠে নিছো। এখন আমরা কিভাবে সলভ করব এটা, খুবই সহজ নিয়ম, ধরি মিশ্রণের তাপমাত্রা থিটা। এখন খেয়াল করো তো এই থিটাটা কেমন হবে বা এর রেঞ্জ কত হবে। যেহেতু তুমি বরফ আর গরম পানি মিলাইছো অবশ্যই বরফটা গলে যাবে আর গরম পানির তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, তার মানে অবশ্যই থিটা হবে 0 এবং 48 ডিগ্রি সেলসিয়াসের মাঝের কোন তাপমাত্রা, তাই না? এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা করতে হলে আমাদের লাস্ট দিয়ে ক্লাস 9 এ ব্যাক করতে হবে। তখন আমরা পড়েছিলাম না ভাইয়া যে ক্যালোরিমিতির মূলনীতি কি ছিল, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। দেখে নিলাম, হ্যাঁ আমাদের ম্যাথটার সলিউশন তা হচ্ছে গৃহীত তাপ এটা হবে আসলে বর্জিত তাপের সমান, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এখন তাপটা গ্রহণ কতটুকু করছে বা গ্রহণটা কে করছে, গ্রহণ করছে বরফটাকে গলছে, গলার পরে তাপমাত্রা বেড়ে থিটা হয়েছে। একটু ভালো করে বুঝো, বরফ কিন্তু গলছে আগে, গলার পরে তাপমাত্রা বেড়ে থিটা হয়েছে, দুইটা স্টেপ। বরফ গলছে তাপমাত্রা বাড়ছে, আবার বরফ গলতে কতটুকু তাপ লাগবে আমরা জানি, বরফ গলতে mLF তাপ লাগে, তাপ বরফ গলতে mLF তাপ লাগে। আমি কিন্তু এনট্রপি পাচ্ছি না, এখন আমি 1 নম্বর পাচ্ছি, তা হচ্ছে তাপমাত্রা কত হবে। সো বরফ গলতে তাপ লাগে mLF। এরপরে বরফ তো গলে তো নাই, শুধু গলার পরে গলন্ত পানি কি তাপমাত্রা বেড়ে থিটা হচ্ছে না, তাপমাত্রা চেঞ্জ হলে তাপ কতটুকু লাগে ms ডেল থিটা হচ্ছে থিটা মাইনাস 0। বুঝা গেছে? এই হচ্ছে বরফের মোট গৃহীত তাপ। এটা হবে এই পানি কর্তৃক ছাড়া তাপ, বর্জিত তাপ। আর এই পানি খেতে গেছে যাচ্ছে তাপমাত্রা কমছে, সো কতটুকু তাপ সে ছাড়বে তা হচ্ছে ms। আচ্ছা আমি m1 লিখি, m1 হচ্ছে বরফের ভর আর m2 হচ্ছে পানির ভর, হ্যাঁ m2s ms ডেল থিটা। এবার কোনটা বড়, obviously 48 বড়, তাহলে ms 48 মাইনাস থিটা। এখন আমি বলতে পারবো আপনি কেন কেলভিনে নেন নাই, হ্যাঁ নিলেও হতো, নেই। ব্যাপারটা হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য, এগুলা তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস যা কেলভিন তাই। এখন তুমি কিন্তু m1 জানো, m1 কত হয় 505 গ্রাম অর্থাৎ 0.505। LF তাই না, ভর কত mLF, ভর হচ্ছে খেয়াল করো, সরি LF কি বলছি, ভর কেন, LF হচ্ছে 3,36,000 প্লাস m1 আবার কত 0.505, তার পানি ক্ষেত্রে 4200 আর সেই থিটা ইকুয়াল টু হচ্ছে m2s। m হচ্ছে 4.2, এটাও 4200 আর হচ্ছে 48 মাইনাস থিটা। তুমি এটাকে সলভ করলেই খুবই সহজে থিটাটা পেয়ে যাবে। আর সলভটা অনেকে টাফ করে গুণন করে দেয়, আমি বলি এভাবে করবে না, একটা আছে না ক্যালকুলেটর সলভ করা যায়, ওই যে x ধরে ওটা করো তাইলে হবে। সলভ করে দেখবা এটা কি অ্যারাউন্ড, সলভ করে অ্যারাউন্ড 36 এর কাছাকাছি আসবে, 36 এর কাছাকাছি, আমি এক্সাক্ট বলছি না বাট 36 এর কাছাকাছি আসবে। তাহলে এই তো আমাদের প্রথম কোশ্চেন ডান। আর 2 নাম্বার কোশ্চেনে কি হবে, এটা আমি করা দিব না, এটা আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখো 2 নাম্বার কোশ্চেনে বলছে টোটাল এনট্রপি চেঞ্জ কত, এটা হবে এনট্রপি চেঞ্জ অফ আইস প্লাস এনট্রপি চেঞ্জ অফ পানি। ইন কেস অফ আইস
পানি কি ছিল, বরফ কি ছিল, 2 ধাপ গেছে না, বরফটা আগে গলছে, গলার পরে তাপমাত্রা বাড়ছে, মোট 2 ধাপ। তার মানে হবে হচ্ছে এম এল এফ বাই তাপমাত্রা প্লাস হচ্ছে এম এস লন T2 বাই T1। এটা গেল, এটা হলো ফর আইস। ইন কেস অফ পানি কি হবে খেয়াল করো, পানির ক্ষেত্রে কি হবে, পানির ক্ষেত্রে জাস্ট তাপমাত্রা কমছে, সূত্র হবে এম এস লন আবারও কি T2 বাই T1। তবে বুঝতে হবে কার ক্ষেত্রে T2 কোনটা। ইন কেস অফ বরফ, বরফের ক্ষেত্রে T2 বা পরের তাপমাত্রা হচ্ছে থেটা, আর T1 বা আগের তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। ইন কেস অফ পানি, পানির ক্ষেত্রে T2 বা পরের তাপমাত্রা কত, পরের তাপমাত্রা থেটা ঠিক থাকবে, বাট আগের তাপমাত্রা হচ্ছে 48 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমি কেলভিনে নিব। এটা কিন্তু পার্থক্য না, এটা অনুপাত। অনুপাতের ক্ষেত্রে সেলসিয়াস যা কেলভিন তাই না, সো অবশ্যই করে কেলভিন নিতে হবে। এটা সলভ করলে তুমি যা পাবা কি অ্যান্সার। আর দেখবা এই প্রথম পার্টটুকু পজিটিভ, এই পার্টটুকু নেগেটিভ। কেন নেগেটিভ, তাপমাত্রা কমছে, তাপমাত্রা কমলে এন্ট্রপিও কমে, তাহলে এই পার্টটা নেগেটিভ পাবা, এই পার্টটা তুমি পজিটিভ পাবা। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের এন্ট্রপি নিয়ে আরো একটা কোশ্চেন, এবং এটা কিন্তু ভালো একটা কোশ্চেন। এটা বরিশাল বোর্ডে 2015 এ আসছিল, বরিশাল বোর্ড। এত বড় কোশ্চেন জাস্ট 4 মার্কের জন্য। বুঝা গেছে? সো তাদের ব্যাড লাগছিল আসলে। সো বুঝা গেছে আমাদের এই অঙ্কটা। আর একটা কথা বলবি, এন্ট্রপি হচ্ছে অণুসমূহের বিশৃঙ্খলার পরিমাপক। যার এন্ট্রপি যত বেশি, তার বিশৃঙ্খলা কি তত বেশি। এটা তুমি মাথায় রাখবা। তাহলে এই হচ্ছে আমাদের পুরো এন্ট্রপি লেকচারটুকু। ধন্যবাদ।